শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম। আর সকলকে শ্রী শ্রী ঠাকুরের পরিবারকে আমার জয়গুরু প্রণাম এবং ভালোবাসা। তো শুরু করছি ধ্যান দিয়ে। মানে ধ্যানের বিষয়ে ঠাকুর কি বলেছে? ধ্যান করার কিছুই নয়, মানুষ তার ইষ্টকে যেভাবে মানে ধ্যানের বিষয়ে যে একটা বাণী বলা হলো, সেখানে বলা হয়েছে যে মানে ধ্যান মানে হচ্ছে তাকে চিন্তা করা, মানে তাকে চিন্তা করা, তাকে ভালোবাসা। আর ধ্যানের মাধ্যম দিয়ে আমাদের কি উপলব্ধি হয় সেটা হচ্ছে যে আমাদের কমন সেন্স আসে। মানে ধ্যান করলে কমন সেন্স আমাদের গজিয়ে ওঠে। মানে ধ্যানের বাণীটা আমি একবার আপনাদেরকে আবার পড়ে শোনাচ্ছি। ধ্যান করা আর কিছুই নয়, মানুষ তার প্রিয়কে যেমন করে, এক মিনিট দাঁড়ান। ধ্যান করা আর কিছুই নয়, মানুষ যেমন করিয়া তাহার প্রিয়কে চিন্তা করিয়া উদ্বুদ্ধ ও উল্লসিত হয়। অর্থাৎ যাহাকে ধ্যান করিতে হইবে তাহাকে যেমন দেখা যায়, তাহাতে যাহা যাহা আছে, যাহা যাহা লইয়া তিনি তার চলা বলা ভাবভঙ্গি সহকারে ভাবা চিন্তা ও মানসিক আলোচনা করিয়া বোধ অর্থ ও উপায় উপনীত হইয়া তাহাতে উদ্বুদ্ধ উচ্চল ও আপ্রাণ হইয়া তাহাকে সার্থক করিতে উন্মুখ ও উদ্দাম হওয়া। আবার কাহারও প্রতি এরূপ ভাবা চিন্তা ও করার ক্রমাগতি তাহাকে যে চিন্তা করে তাহার প্রিয় করিয়া তোলে। আর এমন করিয়া ধেয় বা প্রিয় যখন তোমাতে কেবল হইয়া উঠিবেন, তখন তুমিও তাহাতে কেবল হইয়া সমাহিত হইবে। আর এই সমাহিত ভাবই সমাধিকে আমন্ত্রণ করিবে। আবার ইহাতে মস্তিষ্কে সহজ বোধ ও মনে সহজ ভাবের অভ্যুত্থান হইবে। চলার সাথী বাণী সংখ্যা 95। তো এখানে ঠাকুর বলছে যে ধ্যান করার অর্থ হলো তাকে চিন্তা করা। মানে এইখানে যে আমরা যে ধ্যান যে ভাবি যে চক্রপটয় যে ধ্যান, সেটা কিন্তু আদৌ ধ্যান নয়। আর তাকে নিয়ে চিন্তা করা, তাকে নিয়ে ব্যাপৃত থাকা, আর এর এর দরুন আমাদের মধ্যে কমন সেন্স আসে। কমন সেন্স অর্থাৎ সহজ জ্ঞান, মানে যে পরিস্থিতিতে আমাদেরকে যেভাবে চলতে হয় সেটাকেই বলে কমন সেন্স। আর এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভাব। তো ভাবের বিষয়ে ঠাকুর কি বলেছে? সুতরাং ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। যুক্তিতর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা, বিশ্বাসও তত পাতলা, নিষ্ঠাও তত কম। ভাবমুখী থাকতে চেষ্টা করো, অগ্রসর হতে থাকবে, পতিত হবে না। আবার সাধনার বিষয়ে ঠাকুর কি বলেছে? সাধন প্রক্রিয়ায় ক্রমাগত চেষ্টা ও অভিনিবেশে শব্দ জ্যোতি দৈব্যবাণী ইত্যাদি যোগ বিভূতি যাহা সংগঠিত হইয়া থাকে, সেইগুলি আমাদের প্রকৃত মস্তিষ্কের, এক মিনিট দাঁড়ান। সাধন প্রক্রিয়ায় ক্রমাগত চেষ্টা ও অভিনিবেশে শব্দ জ্যোতি দৈব্যবাণী ইত্যাদি যোগ বিভূতি যাহা সংগঠিত হইয়া থাকে, সেইগুলি তোমার মস্তিষ্কের বৈধানিক পরিবর্তনই নির্দেশ করে। ইহা তোমার প্রকৃত সত্তা ও চরিত্রকে স্পর্শ নাও করিতে পারে, কিন্তু আদর্শে ভক্তি বা ভালোবাসার অকাট্য টানে বা তৎসহ যৌগিক প্রক্রিয়া যাহা সংগঠিত হয়, তাহা সত্তা ও চরিত্রকে আকর্ষণ করিয়া উন্নতিতে নিয়ন্ত্রিত করে। ইহা স্থির ও নিশ্চয়ই। মানে এখানে বলছে ঠাকুর যে সাধন প্রক্রিয়া আমরা যে জ্যোতি দৈববাণী বা যে কোনো আমাদের উপলব্ধি হয়, সেগুলো কিন্তু আদৌ মূল নয়। মূল হচ্ছে যে তার প্রতি ভালোবাসা, তার প্রতি টান। এবং ঠাকুর বলেছে যে আমরা যে বলি যে ধর্ম অর্থ কাম ও মোক্ষ, তো ধর্ম অর্থ কাম ও মোক্ষ বলতে কি বোঝায়? ঠাকুর সেটা বলেছে চলার সাথী বাণী সংখ্যা 48-এ। প্রেম বা ভালোবাসা চায় তাহার প্রেমাস্পদকে নিজের যাহা কিছু সব নিউড়াইয়া জীবন যশ ও বৃদ্ধিতে প্রতিষ্ঠা করিতে। প্রেমাস্পদই তাহার পরম সম্পদ। সে তাহার জগৎ খুঁজিয়া যাহাই পায়, জীবন যশ ও বৃদ্ধির অনুকূল তাহাই আনিয়া তাহার প্রেমাস্পদকে সাজাইয়া নিজেকে সার্থক বিবেচনা করে। আর ইহাতেই তাহার পুষ্টি তৃপ্তি ও মুক্তি। সে স্বাধীন হতে চাই না তাহাকে বাদ দিয়া। প্রিয়ের অধীনতাই প্রিয়ের সেবাই তাহার ধর্ম অর্থ কাম ও মোক্ষ। এমন করিয়াই প্রেম তাহার প্রিয়কে বোধে কর্মে জ্ঞানে জীবনে ও ঐশ্বর্যে প্রাতুল করিয়া তুলিয়া অজ্ঞাতসারে নিজেও প্রতুলে প্রতিষ্ঠিত হয়। তাই প্রেম এত নিষ্পাপ, প্রেম এতই মহান। চলার সাথী বাণী সংখ্যা 48। তো এই যে আমরা যে বলি ধর্ম অর্থ কাম ও মোক্ষ, তো এটার অর্থ ঠাকুর বলে দিল। মানে তিনি হচ্ছে ধর্ম অর্থ কাম ও মোক্ষ। আর এরপর সত্যানুসরণে ঠাকুর কি বলেছে? একটি চাইতে গিয়ে 10টি চেয়ে বসো না, তাই করা লাগে যাতে একেরই চরম হয়, সকলগুলোই পাবে।
মানে এই যে একটি, এই একটি আমরা কোনো মানে বিশেষ কোনো বস্তু বা কোনো উদ্দেশ্য নয়, এই একটি হলো তাকেই, মানে সেই শ্রী শ্রী ঠাকুরকেই চাওয়া। এবং পুণ্যপতিতে ঠাকুর কি বলেছে, পুণ্যপতি শুরু হচ্ছে আমি চাই শুদ্ধ আত্মা, পুণ্যপতি শেষ হচ্ছে যে যতই যাক করুক, সে সে জ্ঞান চাক, বিদ্যা চাক, কিন্তু তাকে না ভালোবাসলে কিছুতেই কিছু হবে না, কেবল চিনির বলদ। মানে আমরা কেবল চিনির বলদ হয়ে থাকবো, মানে খুব ভালো ভালো হয়তো কথা বলবো, কিন্তু তাকে ভালো না বাসলে কিছু হবে না। তো তো মূল কথা হচ্ছে তাকে ভালোবাসা। তো ঠাকুরকে একজন প্রশ্ন করেছিল, মানে ঠাকুর কিছু কথা প্রসঙ্গে বলছিল যে আমার কথাগুলো কেউ শুনছে না, আমার ইচ্ছাগুলো পূরণ হচ্ছে না। তো সেই প্রসঙ্গে ঠাকুরকে প্রশ্ন করা হয় যে, মানে ঠাকুরকে জিজ্ঞাসা, একজন বলেছে যে ঠাকুর আপনি ইচ্ছা করলেই তো সব হবে। তো ঠাকুর উত্তর দেন যে আমার বিশ্বাস আমি ইচ্ছা করলেই সব হবে যদি আপনারা আমার ইচ্ছাকে আপনার ইচ্ছা করে তোলে। তো ঠাকুরকে যদি আমরা ভালোবাসি, তো তার ইচ্ছা পূরণ কিন্তু আমাদের মুখ্য হয়ে উঠবে। এমন না যে মানে আমরা খেয়াল খুশি মতো চলবো, মানে তো তার ইচ্ছাগুলো কি, মানে তার ইচ্ছাটাকে জানতে হবে, মানে ঠাকুরের মিশনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। তো ঠাকুর কি কি চেয়েছিল, তো সেগুলো আমি এক এক করে আপনাদের বলবো যে ঠাকুর কি চেয়েছিল। তো ঠাকুর চেয়েছিল ভারতবর্ষের মধ্যে একটা প্রোগ্রেসিভ মুড তৈরি করার, অর্থাৎ প্রগতিমুখী মনোভাব। তো সেটা হচ্ছে রেডিওর মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে, তারপরে আপনার এই সাহিত্যর মাধ্যমে বা বিভিন্ন পত্রিকার মাধ্যমে, এটা চেয়েছিল ঠাকুর। নিজস্ব একটা নিউজ পেপার ছিল, চেয়েছিল যেরকম আজকালকার হয় আমাদের বর্তমান বা আনন্দবাজার পত্রিকা, তো সেরকম একটা পত্রিকা ঠাকুর চেয়েছিল। তো সেই পত্রিকাটা করা হলো না, কারণ ফান্ডের অভাবে সেটা করা হলো না, টাকা পয়সার অভাবে সেটা করা হলো না। পরবর্তীতে ঠাকুর বলেছিল ঠিক আছে, পত্রিকা না হোক, কমসে কম তার মধ্যে একটা পাতা হোক যেখানে ধর্ম, কৃষ্টি, বিবাহ সংস্কার বা বিভিন্ন বিষয়ে আলোচনা হোক, কিন্তু সেটাও করা হলো না। এরপর ঠাকুর চেয়েছিল হিন্দ রিহ্যাবিলিটেশন কোম্পানি, মানে সেটা ঠাকুর চেয়েছিল যে 1.5 কোটি লোকের কর্মক্ষেত্র তৈরি করতে। মানে সেটা এমন হবে যে একটা আইডিয়াল সোসাইটি, মানে 500 বিঘা জমি নিয়ে একটা গোল করে একটা কর্মপ্রতিষ্ঠান হবে, তার মধ্যে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, কুটির শিল্প, বিভিন্ন জিনিসপত্র থাকবে সেখানে। আর সেখানে তার চারিপাশে মানুষ বসবাস করবে আরো 200 বিঘা জমি নিয়ে। তো সেই জমিতে যারা বসবাস করবে তারা, মানে তাদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হবে, আর সেইখানে মানুষ ভাড়া দিয়ে সেখানে থাকবেন। এবং এবং সেই মানুষগুলোর উপার্জন করবেন সেই যে ইন্ডাস্ট্রি বা এগ্রিকালচার, সেই সোসাইটির মধ্যে যেটা করা হবে। তো এমনও বলা হয়েছে যে তারা ভাড়া দিয়ে থাকবেন, কিছু বছর পর তাদেরকে সেই বাড়িটা তাদের নামে করে দেওয়া হবে। তো হিন্দ হিন্দ রিহ্যাবিলিটেশন কোম্পানির যে প্রকল্প, সেটা ঠাকুরের সময় সেটা মানে করে ওঠা হলো না। এমনকি ঠাকুর চেয়েছিল 25,000 লোক যারা প্রতিদিন 5 টাকা করে ইষ্টভীতি করবে, কিন্তু সেটাও হলো না। ঠাকুর চেয়েছিল ইন্ডিয়া আর পাকিস্তান যাতে পার্টিশন না হোক, সেই জন্য এই যে ইন্ডিয়ার মধ্যে যে পপুলেশন রয়েছে, হিন্দু মেজরিটি, মুসলিম মেজরিটি, যেই জায়গাগুলো আছে, সেই পপুলেশনকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা, তার জন্যই ছিল এই হিন্দ রিহ্যাবিলিটেশন কোম্পানির প্রকল্প, যেখানে 1.5 কোটি লোকের কর্মপ্রতিষ্ঠান করা হতো। মানে তো ঠাকুর চেয়েছিল ইন্ডো এরিয়ান সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, মানে আজকের যে ভারতবর্ষ আমরা দেখছি সেটা ঠাকুর চাইনি। ঠাকুর চেয়েছিল একটা অখণ্ড ভারতবর্ষ। আর আর এই হিন্দ রিহ্যাবিলিটেশন কোম্পানির যে প্রজেক্ট, তার মাধ্যমে সেটা সম্ভবত হয়ে ওঠার সম্ভাবনা ছিল। এরপর ঠাকুর চেয়েছিল শান্ডিল্য ইউনিভার্সিটি। তো শান্ডিল্য ইউনিভার্সিটির প্রকল্প, মানে তার প্ল্যানও তৈরি করা হয়। সেখানে ঠাকুরের একজন একনিষ্ঠ ভক্ত বালকৃষ্ণ কপুরদা, সে এই বইটি লিখেন। এই বইটি দিল্লি মন্দিরে সেই সময় পাবলিশ হয়। তো আমি একটা কপি কিনেছিলাম। সেইখানে শাণ্ডিল্য বিদ্যালয়ের যে পুরো মানচিত্র, যে ম্যাপটা, সেটা সেটা দেওয়া রয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে শাণ্ডিল্য ইউনিভার্সিটি। সেই প্রকল্পটা কিন্তু আজ পর্যন্ত কমপ্লিট হলো না।
আর বালকৃষ্ণ কাপুরদা ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন, সে ঠাকুরকে সেই সময় রোলস রয়েস গাড়ি দিয়েছিলেন ঠাকুরকে। আর এমন হয়েছে যে এই বইটা পাবলিশ হওয়ার পরপরই নাকি শুনেছি যে এই বইটাকে মানে ব্যান করা হয়, কি কারণবশত সেটা জানা নেই, কিন্তু সেই প্রকল্পটা এখনো পর্যন্ত আমাদের হয়ে উঠতে পারেনি। ঠাকুর চেয়েছিল এই জমিদারি সিস্টেমটাকে আবার নিয়ে আসার জন্য। তো ঠাকুর বলেছিল যে একজন জমিদার সেই তার এলাকার একজন পিতাতুল্য হয়, সে জনগণকে দেখে শুনে রাখে। ঠাকুর বলেছিল যে সরকারের যদি কোনো ভুল পলিসি থাকে, সেই ক্ষেত্রে একজন জমিদার সেই সরকার আর মানুষের মাঝখানে একটা শক অ্যাবজর্বারের মতো কাজ করবেন। অর্থাৎ ধরে নেন যে সরকারের কোনো একটা ভুল পলিসি আছে, জমিদারের কাছে যে পাওয়ারটা থাকবে সেটা দিয়ে কিন্তু সে তার নিরাকরণ কিছু অংশ হলেও করতে পারবেন। আজকালকার ধরে নেন যে আমরা বিভিন্ন এই যে পাসপোর্ট, ভোটার আইডি এসব যে বানাচ্ছি, তো সেগুলোর জন্য আমাদের দৌড়াদৌড়ি করতে হচ্ছে। একটা যদি জমিদারি সিস্টেম থাকে, সেখানে কিন্তু এই কাজগুলো খুবই সহজেই হয়ে যায়। আমি একটি উদাহরণ দিচ্ছি। একসময় আমি জয়পুরে ছিলাম, সেইখানে এই করোনা কালে বা তার মানে পরপরই একজন গুরুমা ছিলেন, আর ওনার স্বামী ছিলেন। তো হঠাৎ করে ওনার স্বামী আত্মহত্যা করেন। তো তারপর সে মায়ের খুব কষ্ট। ওনার এক ১৩ বছরের মেয়েও ছিল। তো তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। আর এমনকি সে মা দর্জির কাজ করতেন। আর সেই দাদা মানে গাড়ি চালাতো, ড্রাইভারি করতো। তো আমি সেই মাকে দেখেছি, সে মা দৌড়াদৌড়ি করতে মানে সে মানে স্বামীহারা মা, সে সে তার কষ্ট মানে মানুষের কাছে যে বলবে, কিন্তু তাকে তার স্বামীর যে ডেথ সার্টিফিকেটের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে। একবার পুলিশ স্টেশন যেতে হচ্ছে, একবার সেকে কর্পোরেশনে যেতে হচ্ছে। আর তার বিভিন্ন মানে মাথার উপর চাপ। এই যে আমাদের যে এই যে কুনীতিগুলো রয়েছে সমাজের মধ্যে, যে এই যে যে পলিটিক্যাল কুনীতি বা যে বলেন সরকারের যে এইসব কুনীতিগুলো রয়েছে, এইগুলো কিন্তু অনেক অংশে মানে প্রতিকার করা যায় যদি সেই জমিদারি সিস্টেম থাকে। তো আমি একজন ঋত্বিক দাদার সাথে পরিচয় হয়েছিল। তিনি ছিলেন একজন জমিদার। ওনার নাম হচ্ছে শ্রদ্ধেয় মাইকেল ঘোষ কাকু। তো ওনাকে ঠাকুর স্বপ্নে এসে স্বস্তানি মন্ত্র দিয়েছিল। সেই ঘটনা হচ্ছে যে 16 বছর বয়স তখন ওনার। তো একদিন উনি স্বপ্ন দেখেন যে ঠাকুর ওনাকে এই এক জায়গায় নিয়ে গেছে, সেখানে বিশাল বড় এক পার্টি হচ্ছে, মানে সেখানে নিমন্ত্রণ হচ্ছে, সেখানে সব সব লোকরা রয়েছে। তো সেইখানে ঠাকুরকে সবাই বসতে বলে। ঠাকুরের বিশাল বড় একটা টেবিল রয়েছে সেখানে, সেখানে বিভিন্ন রকমের মানে খাওয়া দাওয়া রয়েছে, আমিষ নিরামিষ সমস্ত কিছু মানে। সেখানে ঠাকুর বসেন, ঠাকুরকে সবাই বসতে বলে। আর সেই মাইকেল কাকু যখন সেখানে বসতে যান, ঠাকুর তখন বলেন যে ও এখানে বসবে না, ও নিরামিষ খাবে। তো ঠাকুর বলল যে এসব আমি খেতে পারি, তুমি খেতে পারো না এসব। তো মাইকেল কাকুকে আলাদা একটা টেবিলে বসিয়ে সেখানে নিরামিষ খাওয়া টাওয়া সমস্ত কিছু সেখানে পরিবেশন করা হলো। তিনি সেখানে তার অন্ন গ্রহণ করলেন, এবং তারপর ঠাকুর এই মাইকেল কাকুকে একটি খোলা মাঠের মধ্যে নিয়ে যায়। সেখানে একটি ধূপকাঠি জ্বালিয়ে একটি গোল আকার একটি কাঠি দিয়ে একটা জায়গা তৈরি করেন। তার মধ্যে একটি ধূপকাঠি জ্বালায়। আর সেইখানে ট্রায়াঙ্গেল হিসাবে মানে দুটি ট্রায়াঙ্গেল ড্র করে। সেটা হচ্ছে আমাদের এই কুণ্ডলিনীর প্রতীক, মানে একটা ট্রায়াঙ্গেল চিহ্ন। তো এই উপলব্ধি উনার হয়েছিল, এবং উনি ঠাকুর দর্শন করার লোক ছিলেন। আর আমি উনাকে দেখেছি, মানে উনার কোনো অহংকার ছিল না। উনি
নিজস্ব কোনো ধন উপার্জন করতে পারেনি শেষ জীবন পর্যন্ত। উনি কিন্তু উনি কিন্তু সরকারি মানে কন্ট্রাক্টে কাজ করেছেন, ভালো ভালো কাজ করেছেন, কিন্তু তেমন কিছু ধন উপার্জন করতে পারেন। ওনার একটি পৈতৃক বাড়ি ছিল, সেখানে উনি বসবাস করতেন। আর এমনও হয়েছে যে আমি ওনার সাথে কিছু সময় ইষ্ট প্রসঙ্গ করতে গিয়ে কিছু কটু কথা হয়তো একটু বলে দিয়েছি। আমি ওনাকে দেখতাম যে খুব শান্ত থাকতো, মানে ওনার কোনো অহংকার ছিল না। তো আমি সেটা ঠাকুরের কথা মিলিয়ে দেখি যে একজন একজন জমিদার এমনও হতে পারে, মানে এমনকি উনি সৎসঙ্গ চার্চের প্রেসিডেন্টও ছিলেন। তো এত বড় একজন লোক হয়ে মানে এত সহজ সরল। আর একটি সময় আমাকে উনি বলেছিলেন যে, সুজয়, আমি আর কাকিমা তোমার দুটি বাহু হয়ে থাকবো, তোমার সাথে এসে থাকবো, তোমার তোমার কাজ করব, তোমার সাথে ঠাকুরের কাজ করব, তুমি যেভাবে বলবে সেভাবে আমরা চলবো। খালি খালি আমাকে দুটি খেতে দিও, আর আমার মানে অসুখ বিসুখের জন্য সেই ওষুধ এসব দিও। তো এই কথা শুনে আমি কিছু ওনাকে উত্তর দিইনি, কিন্তু আমি মনে মনে খুব আনন্দ উপভোগ করলাম যে উনি আমাকে এত বড় ভেবেছে। তো সেই মানুষটি আমাদের মধ্যে নেই। সে গত বছর উনি গত হয়েছেন। তো এই হচ্ছে জমিদারি সিস্টেম, ঠাকুর যেটা আবার আনতে চেয়েছেন। আর ঠাকুর বিবাহ সংস্কারের বিষয়ে ঠাকুর বলেছে যে বিবাহ সংস্কার যদি তোমরা মেনে না চলো আর এইভাবে যদি অনিয়ম করো, তাহলে কিন্তু সব বিস্মার হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ঠাকুর বলেছে যে কার বউ কার ঘরে গেল, দেশের অ্যাক্টিভিটিস থেমে গেল। হয়তো কোনো মেয়ে তার তার উপযুক্ত, সে কোথাও হয়তো বিয়ে করতো, তা সেই উপযুক্ত বিয়ে করার দরুন তার হয়তো একটি সুসন্তান আসতো, সেই সুসন্তান আসার যে সম্ভাবনাটা, সেটা আর রইল না। আর দেশের যে উন্নতি হওয়ার, সেটা আর হইল না। তো কার বউ কার ঘরে গেল, দেশের অ্যাক্টিভিটিস থেমে গেল। তো এই নিয়ে আজকালকার যে সমাজে, এই নিয়ে কিন্তু কোনো কথাবার্তা চলন বা কোনো কিছু নেই। সেটাও ঠাকুরের একটি মিশন ছিল। সম্ভবত ঠাকুরের যে প্রোগ্রেসিভ মুড বা সেই মিডিয়া বা নিউজ পেপার বা এইসবের মাধ্যমে সেটা কিন্তু করা যেত। আপনারা ভেবে দেখুন যে আজ থেকে 35-40 বছর আগে যখন প্রথম সেই রামায়ণ মহাভারত আপনারা দেখেন, সেখানে গ্রামের মধ্যে একটি বাড়িতে টিভি থাকতো, সেখানে সবাই গিয়ে একজুট হয়ে সেখানে আনন্দ উপভোগ করত। সে রামের প্রতি তাদের হৃদয়ে একটি ভক্তি আসতো, সেই শ্রীকৃষ্ণর প্রতি একটি ভক্তি আসতো। তো আপনি ভেবে দেখেন সেই সিরিয়ালটা যদি সেখানে না হতো, বই পড়ে কতদূর বা ভক্তি সে আসা যায়, কিন্তু সেই সিরিয়ালের মাধ্যমে আজকে আমরা রামকে জানি, রামের নাম পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। আপনি আপনারা কল্পনা করে দেখেন, হয়তো সেখানে শ্রীকৃষ্ণর সিরিয়াল চলছে, আর সিরিয়ালের শেষের দিকে, এপিসোডের শেষের দিকে হয়তো একজন দাদা এসে সেখানে বলছে যে আমি সেই শ্রীকৃষ্ণর সময় ছিলাম, সেই শ্রীকৃষ্ণর সময় যে তার রথের চাকাটা যেটা খারাপ হয়ে গেছে সেটা আমি ঠিক করেছি। তো এই অবস্থা যদি হতো, তাহলে ভেবে দেখেন যে কি আনন্দই বা হতো মানুষের হৃদয়ে। তো ঠাকুর ঠাকুরের জন্য আজকে কিন্তু আমরা সেই প্রকল্প নিচ্ছি না। মানে ঠাকুরের কোনো সিরিয়াল বা কোনো কিছু, সেটা কিন্তু আমরা দেখছি না। আমরা দেখছি কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের সিরিয়াল হচ্ছে, তারপর আপনার বামা খ্যাপার সিরিয়াল, সমস্ত কিছু মানে ঠাকুর যেটা বলেছে প্রোগ্রেসিভ মুড দেশের মধ্যে সৃষ্টি করা, সেগুলো কিন্তু হচ্ছে। আর আজকে যে ঠাকুরের যে এই বিভিন্ন জুয়েলসরা রয়েছে, যে হীরক মানিক এরা যে রয়েছে, এরা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, এরা কিন্তু চলে যাচ্ছে। আমরা এর পরবর্তীতে আমাদের নেক্সট জেনারেশনকে কি কি উত্তর দেব? মানে তারা কি ঠাকুরের কথা আমাদের মুখ থেকে শুনবে, নাকি যে ঠাকুর বেঁচে ছিল তাদের মুখ থেকে কিছু ঠাকুরের কথা শুনতে পাবে? তো ঠাকুরের যে এই কতিপয় যে ভক্তরা রয়েছেন, যারা ঠাকুর দর্শন করেছে, এখনো তারা বেঁচে রয়েছেন কিছু 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 জন। তো তাদের থাকাকালীন যদি আমরা একটা ঠাকুরের সিরিয়াল তৈরি করতে পারি, তো সেটিতে মানে কত বড় একটা উপলব্ধি হতে পারে, সেটা আপনারা ভেবে দেখতে পারেন। আজ থেকে ধরে নেন যে 10, 15, 20 বছর বাদ সেই মানুষগুলো আর আমাদের মধ্যে থাকবে না। তো ঠাকুরের এসব কোনো প্রকল্পে কাজ হচ্ছে না, সেটা কবে হবে? সেটা ঠাকুর গত হয়েছেন প্রায়
60 বছর হতে চলল। আমরা কি আরো সেই 50-60 বছর অপেক্ষা করব সেটার জন্য? এরপর ঠাকুর বলেছিল ভাইব্রোমিটারের কথা। আপনারা সবাই জানেন যে ভাইব্রোমিটার দিয়ে মরা মানুষকে বাঁচিয়ে তোলা যায়। মানে তাদের যদি অঙ্গ-প্রত্যঙ্গ যদি সমস্ত কিছু ঠিক থাকে। কিন্তু ঠাকুর এটাও বলেছে যে ভাইব্রোমিটার দিয়ে, ভাইব্রেশন দিয়ে মানুষের রোগকে ঠিক করা যায়। তাদের অসাধ্য রোগ বা সমস্ত কিছুকে ঠিক করা যায়। এমনকি ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে, "ঠাকুর, আমরা কি এমন মানুষকে ঠিক করতে পারি হয়তো যারা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছেন, তাদের মানে পার্টস গুলো নষ্ট হয়ে গিয়েছেন?" ঠাকুর বলেছিল যে, "কি অসম্ভব তা আমি জানি না।" তার মানে হচ্ছে নিশ্চয়ই সেটাও সম্ভব হতে পারত। ঠাকুর আর্য কৃষ্টির কথা বলেছে। আমরা হচ্ছি আর্য ঋষিদের সন্তান। আর কৃষ্টি মানে হচ্ছে ধর্মকে দৈনন্দিন জীবনে পালন করে চলা। সেটার নামই হচ্ছে কৃষ্টি। ঠাকুরের কাছে একজন ব্রাহ্মণ এসেছিল, মানে ঠাকুরের শিষ্য। মানে কথা প্রসঙ্গে ঠাকুরের এই উপনয়ন সম্বন্ধে কথা হচ্ছিল। সেই সেই শিষ্য বলেছে, সেই ভক্ত বলেছে যে, "ঠাকুর, আমার উপনয়ন হয়েছিল ৩ দিনে। মানে বিপ্রদের যেখানে উপনয়ন হয় ১৩ দিনে সম্ভবত, সেখানে ৩ দিনে উপনয়ন হয়েছে।" তো ঠাকুর বলেছে যে, "৩ দিনে কেন হলো? সেটা তুই ৩ ঘন্টাও করতে পারতি, ৩ মিনিটেও করতে পারতি। বামুনের বাচ্চা কৃষ্টিকে দেখালি কলা আর ফা ফা করে ঘুরে বেড়া দেশে দেশে।" এটা ঠাকুরের কথা ছিল সেই সময়। তো ঠাকুর আর্য কৃষ্টি নিয়ে অনেক কিছু বলেছে। ত্রিসন্ধ্যা, গায়ত্রী সাধনা, উষার আগে উঠবি জেগে শৌচে শীতল হবি, সন্ধ্যা আহ্নিক জপ সাধনায় ঈশের আশিস লবি। তো ঠাকুরের আর্য কৃষ্টির উপরে একটি বইও লেখা আছে। তো সেটি নিয়ে কোনো আলোচনা বা কোনো কিছু সৎসঙ্গ জগতে বা কোনো কোনো জায়গায় সেটা কিন্তু হচ্ছে না। এরপর ঠাকুর বলেছে চাকরি মানে চাকরগিরি। তো একটি গল্প বলি এখানে। ঠাকুর একটি সময় মানে চাকরি পেয়েছিল। সেটা তার প্রথমকার জীবনের কথা, যখন তিনি সেই ডাক্তারি শিখে আসেন। তো চা বাগানে চাকরি পেয়েছিল, খুব ভালো বেতন ছিল। সেখানে ওনাকে বাংলো দেওয়া হতো, গাড়ি দেওয়া হতো। তো ঠাকুর খুব খুশি হলেন। দিনে মাত্র 4 ঘন্টা করে সেখানে কাজ করতে হতো। তো কিছুক্ষণ বাদে ঠাকুর ভেবে দেখলেন যে আমি যদি চাকরি করি তাহলে আমি 20 ঘন্টা পরমপিতার কাজ করতে পারবো, কিন্তু বাকি 4 ঘন্টা আমাকে সেই মানে চাকরি করতে হবে, সেই চাকর হয়ে থাকতে হবে। তো এইটি ভেবে ঠাকুর সেই চিঠিটি টুকরো টুকরো করে আস্তে করে ডাস্টবিনে ফেলে দিল। তো ঠাকুর বলেছে চাকুরি প্রবৃত্তি বংশ ক্রমিকতায় প্রবাহিত হয়। মানে আমাদের বংশ যদি যদি চাকরি করে, আমাদের পরবর্তী বংশ যে আসবে তাদের মধ্যেও সেই চাকরগিরির প্রবৃত্তি থাকবে। মানে ইয়েস স্যার, নো স্যার, নো স্যার বলা, এইসব এইভাবে চলা, সে কিন্তু নিজের বিবেক বিচার দিয়ে চলতে পারবে না জগতে, মানে স্বাধীনভাবে সে চলতে পারবে না। তো ঠাকুর একটি সময় একটি একটি রিক্সা করে যাচ্ছিলেন। সেই রিক্সাওয়ালাটাকে জানতে পারে যে সে এমএ পাস। তো ঠাকুর মনে মনে ভাবলো যে যাই হোক, আজ এ পূর্বপুরুষের পাপের ফলের জন্য রিক্সাওয়ালা হয়েছে, কিন্তু যাই হোক, এটিও স্বাধীন ব্যবসার অন্তর্গত। এতে হলেও তার উন্নতি হতে পারে। ঠাকুর বলেছে যে চাকরির চেয়ে ব্যবসা ভালো, আর ব্যবসার চেয়ে ভালো হচ্ছে মানুষের সম্পদ হয়ে ওঠা। মানে আর যদি চাকরি করতেই হয় তবে সে চাণক্যর মতো, মানে রাজার চাকরি কিন্তু করতো, কিন্তু রাজকোষ থেকে একটি পয়সা সে নিত না। তো চাকরির বিষয়ে এসব ঠাকুর বলেছে, কিন্তু আমরা আজকের জগৎকে দেখছি যে চাকরির পিছনে সবাই দৌড়চ্ছে। মানে তা তা নিয়ে কোনো মানে চিন্তা ভাবনা কিছু নেই। আর ঠাকুর যে হিন্দ রিহ্যাবিলিটেশন কোম্পানিটা যে করতে চেয়েছিল, সম্ভবত সেটার মাধ্যমে আমাদের হয়তো কোনো চাকরি করতে হতো না। সেখানে হয়তো কুটির শিল্প বা বিভিন্ন রকমের এইসব দিয়ে আমরা কিন্তু সেখানে সেখানে চালাতে পারতাম। ঠাকুর বলেছে নাম যশ আত্মনয়নের ঘোর অন্তরায়। কিন্তু আজকাল দেখেন যে আমরা নাম যশের পিছনে দৌড়চ্ছি। মানে আমরা চাই যে আমাদের সন্তানের বিষয় মানে বিশেষ নাম যশ হোক। এই যে ঠাকুর যে এইসব কথাগুলো বলেছে সেগুলো কিন্তু আমরা আদৌ ভেবে দেখি না যে ঠাকুর এসব কথা কেন বলেছে। ঠাকুর বলেছে যে
মিলিটারি ট্রেনিংয়ের কথা। এটা আপনারা আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ডেই আপনারা সেটা পাবেন। ঠাকুর চেয়েছিল যে আমাদের মিলিটারি ট্রেনিং হোক। ঠাকুর চেয়েছিল যে প্রত্যেকটি জেলায় যাতে একটা ব্যায়ামাগার হোক, অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস সেন্টার। সেটা নিয়েও কিন্তু কোনো প্রকল্প হয়ে উঠল না। ঠাকুর বলেছে যে বকবকানি পূর্ণত্বের চিহ্ন নহে। ঠাকুর বলেছে যে যে ভক্ত সে বক্তার আসন নিতে একেবারেই গররাজি। কিন্তু আজকে দেখছি যে আমরা একটা মানুষ এই বক্তৃতার বিলাসিতা মানুষকে পেয়ে বসেছে। আমরা কিন্তু সেই বক্তৃতার প্লাবন দেখছি সেই সারা জগতে, কিন্তু ঠাকুরের যে প্র্যাকটিক্যাল কাজগুলো সেটা কিন্তু একটিও হয়ে উঠছে না। তো আপনারা ভেবে দেখুন যে ধরেন যে আমার একটি কোম্পানি আছে, সে বিশাল বড় কোম্পানি, সেখানে প্রচুর মানুষ কর্মরত, আর আমি সবাইকে সমান অধিকার দিয়ে রেখেছি সেই কোম্পানিতে, এবং কি আমি তাদের দেখাশোনা করি, তাদের দুঃখ কষ্ট সমস্ত কিছুতে তাদের পাশে দাঁড়াই। আর আমার কিছু প্রকল্প রয়েছে, মানে সমস্ত তো কিছু বছর পর আমি দেখছি যে কেউ আমার প্রকল্পের উপর, যে কোম্পানির যে বিভিন্ন প্রকল্প রয়েছে বা সেই প্ল্যানিংগুলো রয়েছে তার উপরে কেউ কাজ করছে না। আর এবং কি সেই প্রকল্পগুলো কিন্তু তাদেরই উন্নয়নের জন্য। তাহলে আপনারা ভেবে দেখতে পারেন, তো সেই ক্ষেত্রে আমি কি বলবো না যে আমি একটি মানুষ পেলাম না? তো ঠাকুর যদি সেই কথা বলে থাকে যে একটি মানুষ পেলাম না, তো সেই কথা ঠাকুর তো সত্যিই বলেছে, সেটা তো আর মিথ্যে হতে পারে না। এমনকি ঠাকুর বলেছে যে এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সেও কিন্তু শাণ্ডিল্যগোত্তর ছাওয়াল, সে এত এগিয়ে গেল, আমি কিন্তু এগোতে পারলাম না। আসছিলাম হীরার ব্যবসা করতে, যাচ্ছি জিরের ব্যবসা করে। তার মনের মতো মানুষ বা তেমন একজন মানুষ যে তার প্রকল্পগুলোর উপর কাজ করবে, সে কিন্তু ঠাকুর পায়নি। আমি একজন আমেরিকান গুরু ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো সে আমাকে একটি কথা বলেছে যে পিপল ওয়ার বাস্কিং ইন দি ওয়ার্মথ অফ ঠাকুরস লাভ। তার মানে হচ্ছে মানুষ ঠাকুরের ভালোবাসার আগুনে, ভালোবাসার জেল্লায় নিজেকে তাপাচ্ছিল, সে আনন্দ ছিল, কিন্তু ঠাকুরের যে দুঃখ কষ্ট সেটা কিন্তু কেউ সেই সময় উপভোগ করলো না। আর সেই প্রকল্পগুলো ছিল সেগুলো আমাদেরই জন্য ছিল, কিন্তু শেষ পর্যন্ত ঠাকুর বলল যে, ঠাকুরকে প্রশ্ন করা হয়, ঠাকুর যে আপনাদের কথা শুনে না, সেই লোকদেরকে আপনারা কি বলবেন? ঠাকুর বলেছে ওরা হচ্ছে আমার ফলেন সানস, আর আমি হচ্ছি তাদের ফুলিশ ফাদার। তো শেষ পর্যন্ত যে আমাদের যে প্রকল্প ছিল করো হও পাও, তো করা তো কিছু হলোই না, তো হওয়া আর পাওয়া তো দূরের কথা। সেই জন্য সমাজ যেটা পেত, তার সুফল যেটা পেত, সেটা কিন্তু সমাজ সমাজ বঞ্চিত হলো। তার সুফল না করলে হওয়া হওয়া হয় না, আর না হলে পাওয়াও যায় না। তো এই যে সুফল যে আমরা পেলাম না, কিন্তু এই যে করলাম না, তার যে ফল পেলাম না, কিন্তু তার কুফল নিশ্চয়ই আমরা পাবো। আর এটা সমাজের মধ্যে আজকে আমরা চারিপাশে যদি দেখি, সেটা কিন্তু বেড়ে চলেছে, সমাজের মধ্যে অধর্ম এইসব সমস্ত কিছু বেড়ে চলেছে। ঠাকুর একটি জায়গায় বলেছে যে যেখানে অ্যাক্টিভলি এঙ্গেজ হওয়ার কথা সেইখানে আমরা, যেখানে প্রত্যাহার করার কথা সেইখানে আমরা অ্যাক্টিভলি এঙ্গেজ হচ্ছি, আর যেখানে অ্যাক্টিভলি এঙ্গেজ হওয়ার কথা সেইখানে আমরা নানা কনসিডারেশন নিয়ে থমকে থাকি। মানে বিভিন্ন কনসিডারেশন নিয়ে আমরা থমকে থাকি সেখানে, যে এটা করতে হবে, ওটা করতে হবে, এর পারমিশন নিতে হবে, এইসব নিয়ে বা এইসব চিন্তায় নিয়ে আমরা সেখানে থমকে থাকি। ঠাকুর একটি জায়গায় আমাদেরকে সতর্ক করেছে যে আমি যে কথাগুলো তোমাদেরকে বিশেষ জোরের সঙ্গে বললাম, তোমরা বিশেষ শৈথিল্যের সঙ্গে সেই কথাগুলোকে অবজ্ঞা করলে, এরপর তোমরা থাকবে কিনা সন্দেহ, অর্থাৎ মানুষ আর মানুষ থাকবে কিনা সেটি সন্দেহ। সেই চৈতন্য মহাপ্রভু বলেছিলেন মানুষ মানে হচ্ছে মন যার হুঁশ। অর্থাৎ আমরা পরিবেশের মধ্যে থাকি, আমরা যদি পরিবেশকে অনুভবই না করতে পারলাম, আমরা যে বেঁচে রয়েছি সেটাই তো মানে একটা প্রশ্নবাচক চিহ্ন সেখানে লেগে যায়। আজকাল আমরা দেখছি যে ভর দুনিয়ায় সেই ইসরায়েল প্যালেস্তিন সেই সব যুদ্ধ চলছে, কত লোক ক্ষয় হচ্ছে, কত শিশু বাচ্চারা মানে তারা কষ্ট পাচ্ছে, আজকাল কিন্তু আমরা সেটা আর অনুভব করি না। মানুষ কেমন জানি একটি পাষাণ হৃদয় হয়ে উঠছে দিন দিন বা দিন।
মানে এটি আমরা যদি ভেবে দেখি, আজ থেকে 20-25 বছর আগে আমরা কিন্তু সেই টিভিতে যদি কোনো নিউজ দেখতাম, যেমন যে যুদ্ধ লেগেছে বা কিছু হচ্ছে, সেইখানে কিন্তু আমাদের মনের মধ্যে একটি কৌতূহল থাকতো যে মানে মানে কি হচ্ছে, কেন হচ্ছে, মানে কিভাবে থামবে বা সমস্ত কিছু। যত দিন এগোচ্ছে তত আজকে যে এই বিপর্যয় আমাদের সামনে নেমে এসছে, এটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করছি না যে আজকে যে এই তেলের যে অভাব দেখা দিয়েছে। আর আমি বিভিন্ন চ্যানেলে এই বিগত 1-2 বছর ধরে এই অ্যাস্ট্রোলজাররা কি বলে সেটা আমি ফলো করছি। সেখানে সমস্ত অ্যাস্ট্রোলজার একই কথা বলছে যে তোমরা গোল্ড আর এই সিলভারে ইনভেস্ট করো, সেখানে তোমরা মানে লাভবান হবে। সেটা তোমরা তোমাদের কাছে রেখে দাও, সেটা একসময় তোমাদেরকে খুব কাজে আসবে। আমার সেই সেই সময় ঠাকুরের কথা প্রায় মনে পড়ে, যে ঠাকুর তো একটি সময় বলেছিল যে মানে একটি সময় আসবে যখন তোমরা এক মুঠ সোনা দিয়ে এক মুঠ চাল পাবে না। এটা কিন্তু অতি বাস্তব। এটা কিন্তু আজকালকার এই সময় বসে আমরা হয়তো ভাবছি যে হয়তো কিছু হবে না, ঠাকুর আমাদেরকে বাঁচিয়ে দিবে, কিছু হবে, কিন্তু এটা তো ঠাকুরেরই কথা। আর আমি যেটা বিশ্বাস করি যে আপনারা যেটা দেখতে পাবেন যে এই 1 বছরের মধ্যে এই জিনিসটা আপনারা নিজেই অনুভব করবেন যে যে সমাজের মধ্যে কি একটা অরাজকতার সৃষ্টি হয়েছে। তো এই যে ঠাকুরের যে বিভিন্ন প্রকল্প, এই যে ঠাকুরের মিশন, তো এত বছর চলে গেল কিন্তু একটি মিশনের উপরে সেইভাবে কাজ হচ্ছে না। এমনকি ঠাকুর সেই তপবন স্কুল বানিয়েছিল, সেইখানে 6 বছরের কোর্স সেটাকে ঠাকুর ট্রিম করে 3 বছরের কোর্সে পরিণত করে। এমনকি সেখানে যারা মহিলারা ছিল, যারা বাড়িতে মানে স্ত্রীরা ছিল, তারাও কিন্তু সেখানে এসে পড়াশোনা করে। একটি উদাহরণ দিচ্ছি, সেখানে পঞ্চানন সরকার একটি স্ত্রীকে, একটি মাকে সেখানে বোঝাচ্ছে যে পারপেন্ডিকুলার কাকে বলে। তো কিছুতেই বোঝাতে পারছে না। তো ঠাকুরের কাছে সেখানে গেল, ঠাকুর এটা তো আমি বোঝাতে পারছি না। ঠাকুর বলল যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দাও, দাও, ওরা যে জিনিসগুলো ব্যবহার করে সেটা দিয়ে বোঝাও। তো ঠাকুর বোঝালো এই যে শিলনোড়া আছে না, শিলনোড়াটাকে যে এই সে লম্বা করে সেভাবে রাখা হয়, সেটাকেই বলে পারপেন্ডিকুলার। তো এইভাবেই সেই সেই সময় একটি গাছের নিচে বসে সেখানে ক্যালকুলাস পড়ানো হতো। তো সেই সময়কার স্যার জন অ্যান্ডারসন, সেখানকার সেই সময়কার বেঙ্গলের গভর্নর, সে এসে দেখে সে জয়গুরু। আশ্চর্য হয়ে যায় যে একটি গাছের নিচে, একটি এই দুরূহ জায়গায়, সেই জঙ্গলের মধ্যে, বনের মধ্যে সেখানে ক্যালকুলাস পড়ানো হচ্ছে। সেই তপবন স্কুল আজকে সেই তপবন স্কুলের সেই আদেও কি রয়েছে কিনা সেটা আমরা জানি না। তো জয়গুরু দাদা। হ্যাঁ, আমার সময় আছে কিনা সময়? আচ্ছা, তো আমি তো সেখানে তো কি করা উচিত সেখানে? ঠাকুর সেই চলার সাথীদের বলেছে, তুমি জগতে প্লাবনের মতো ছড়িয়া পড়ো, সেবা উদ্দাম জীবন ও বৃদ্ধিকে লইয়া, বেষ্টি ও সমষ্টিতে তোমার আদর্শকে প্রতিষ্ঠা করিয়া জয় যশ ও গৌরবের সহিত। আর নারী যদি চায় তোমাকে, তবে ছুটুক সে তার মঙ্গল শঙ্খনিনাদে সপ্রাণ মুখরিত করিয়া তোমার দিকে, কিন্তু সাবধান, চেও না তুমি তা। এই যে ঠাকুর বলে দিল আমাদেরকে কি করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে সেটা সেটা কোথায় বলেছে ঠাকুর? সেটা বলেছে চলার সাথে বাণী সংখ্যা 2, তুমি জানো বা না জানো, পারো বা না পারো, তোমার চেষ্টার ক্রমাগতি অটুট অব্যাহত থাক, সিদ্ধির পথ খুঁজিয়া লাও, কৃতার্থ হইবে, কৃতকার্যতা আসিবে, আর তোমার প্রতিষ্ঠা তোমার আদর্শকে প্রতিষ্ঠিত করিবে, নিশ্চয়ই জানিও। তো আমাদেরকে কি করতে হবে? মানে আমার মেয়ে যখন সদ্য ছিল 3-4 মাস, সে কিন্তু সেই বিছনায় বসে বসে পা ছুড়তো, সে ডুক 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 করে পা ছুড়তো। সে পা ছোড়ার সময় আমি বসে বসে সেটা গুনতাম যে একবার, দুবার, 3বার ছুড়েছে। সেবার আমি শুনতাম যে ডুক 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 ডুক। আমি সে একবারে যে সে 9বার পা ছুড়েছে। তো আমি আনন্দ হয় সেটা সে ওর ওর মাকে গিয়ে বলতাম যে দেখো একবারে কিন্তু ও 9বার পা ছুড়েছে। আর সেটাতে কিন্তু একটা আনন্দ উপভোগ করতাম। তো ঠাকুরও সেটাই চায় আমাদের কাছ থেকে, যে আমরা সেই হাত পাটা ছুড়ি, মানে যে কিছু করে উঠতে পারি কিনা সেটা আলাদা জিনিস, কিন্তু সেই হাত পাটা সেটা সেটা আমরা ছুড়ি। তো সেটার মধ্যে বাধাবিঘ্ন আসবে, নিশ্চয়ই আসবে, কিন্তু সেগুলোকে আমাদেরকে এড়িয়ে এগিয়ে চলতে হবে। এই যে আমি আজকে বক্তৃতা করছি, এটা কিন্তু আমার প্রথম বক্তৃতা, আমি কিন্তু কোথাও বক্তৃতা করি না। এই জন্য শুরুতে আপনারা দেখছেন যে আমরা কিছু বলতে অসুবিধা হয়েছে, আমার কিন্তু সমস্ত এই যে বাণীগুলো কণ্ঠস্থ, কিন্তু সেটা আমি বলতে পারলাম না। কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি, মানে এই চেষ্টা করতে 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 সেই একটি জায়গায় পৌঁছে পৌঁছে যাব। আজকে কিন্তু সেটা এই যে অলিম্পিক্স আমরা যে জানি, সে যে অলিম্পিক্সের একটা ক্রিড আছে, সেটা সেখানে অলিম্পিক্সে বলা হয় যে অলিম্পিক্স হচ্ছে
মানে মানে নট টু উইন বাট টু পার্টিসিপেট, মানে জিতার জন্য নয়, অংশগ্রহণ করার জন্য। মানে আমরা যদি সেই অংশগ্রহণ করে চলি, তাহলে কিন্তু একটি বিরাট বড় জায়গায় পৌঁছে যাব। আপনি ভেবে দেখেন, যদি মানে একটি বাড়িতে যদি 100 জন ভাই হয়, আর সেই 100 জন ভাই যদি একসাথে মিলে কাজ করে, তাহলে কি বিরাট বড় একটি শক্তি হয়ে দাঁড়াবে। সে পুরো পাড়া দাপিয়ে বেড়াবে। মানে কেউ তাকে কিছু, মানে পাড়ার মধ্যে কেউ, কারো সাহস হবে না যে সেই সেই পরিবারকে কিছু আঙুল করার। তার মধ্যে পুলিশ হবে, একজন ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার হবে। সেই 100 জন আগে মানুষ জয় গুরু যদি দাদা। এক হয়ে আমরা চলতে পারি, এত বড় শক্তি হয়ে দাঁড়াতে পারি। এই সৎসঙ্গ জগৎ এত বড় সংগঠন, আজকে বিশ্বের সমস্ত সবচেয়ে বড় সংগঠন, সে কেন এগোতে পারছে না? সে কেন ভারতবর্ষের মধ্যে সেই ছাপ ছাড়তে পারছে না? ভারতবর্ষকে কেন সে এগিয়ে নিয়ে যেতে পারছে না? আজকে যে জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আমার সময় হয়ে এসছে কি দাদা? আগে দাদা, আমি 30 মিনিট অনেকক্ষণ আগে হচ্ছে আমি আচ্ছা প্রথমে আচ্ছা আচ্ছা, মাইক্রোফোন অন ঠিক আছে, আমি করেছিলাম, একটি তারপরে লাইন জয়গুরু বলে শেষ দিয়েছি। করছি। তো সেটা হচ্ছে যে, এই যে আপনাদের যে এই স্বস্তিচলন গ্রুপটা রয়েছে, এটা কিন্তু অনেক এগিয়ে যাবার প্রবণতা রয়েছে। এটাকে কিন্তু আপনারা যদি ঠাকুরের মিশনের কাজে লাগান, যে আপনারা সব জায়গায় বক্তৃতা হচ্ছে কিন্তু ঠাকুরের মিশন কোথাও ফুলফিল হচ্ছে না, এই মিশনের কাজে যদি আপনারা লাগান, সেটা কিন্তু অনেক বিশাল প্রবণতা আছে এগিয়ে যাবার। এটি বলেই আজকে আমি বিদায় নিব। জয় গুরু। সকলকে আমার জয় জয় গুরু। গুরু। হ্যাঁ। শ্রদ্ধেয় সুজয় অধিকারী দাদা, সফটওয়্যার আর্কিটেক্ট, শিলিগুড়ি থেকে যুক্ত হয়ে প্রিয় পরমের কথা বলছিলেন।